ব্রাজিল যদি ওয়ার্ল্ড কাপে না থাকে ওই ওয়ার্ল্ড কাপটা একটা যেন কেমন আমেজের ভাবটা যেন কমে যায়। ওই দুটো সুযোগ যদি কাজে লাগাতে পারতো তাহলে তো টোটাল পিকচার কুড হ্যাভ বিন ডিফারেন্ট। ব্রুনো গোমেরেজকে দিয়ে পেনাল্টিটা আমি এক্সপেক্ট করি না। আমি দেখেছিলাম ভিনিসিয়াসের হাতে বল, সেই কি করলো, ধাম করে চেঞ্জ করেছে, ওকে দিয়ে দিল। ব্রাজিলও হয়তো বা এবার কিছু বিলম্বের ভেলকি দেখাবে। ফ্রান্সকে আটকাতে গেলে ইংল্যান্ডকে এমবাপেকে আটকাতে হবে আর ডেম্বেলেকে আটকাতে হবে। হ্যালো এভরিওয়ান, আরও একবার বিশ্বকাপ থেকে খালি হাতে বিদায় ব্রাজিলের। গত 24 বছরের আক্ষেপ ঘুচল না এবারও। আর্লিং হালান্ডের নরওয়ের কাছে 2-1 গোলে হেরে শেষ 16 থেকে বিদায় নিল সেলেসাওরা। অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়লেন নেইমাররা। 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কেন এমন পরিণতি, দায় কার? এদিকে স্বাগতিক মেক্সিকোকে 3-2 গোলে হারিয়ে শেষ 8-এ উঠেছে ইংল্যান্ড, যেখানে তাদের প্রতিপক্ষ নরওয়ে। দর্শক জাগো স্পোর্টস ওয়ার্ল্ড কাপ কফি হাউস আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। বিশ্বকাপ ফুটবল নিয়ে আজ আমাদের সঙ্গে আলোচনায় আছেন জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার সৈয়দ রুমন বিন ওয়ালি সাব্বির এবং জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু। আপনাদের আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ। শুরুতেই বাবু ভাই আপনার কাছে জানতে চাইবো, ব্রাজিলের এই যে শেষ 16 থেকে বাদ পড়া, এটা আসলে কতটা অপ্রত্যাশিত ছিল? 5বারের বিশ্ব চ্যাম্পিয়নের হিসেবে যদি আমি বলতে চাই, এটা আসলে এক্সপেক্টেড না কারো কাছে। না, ফুটবল অনুরাগী হিসেবে তো অপ্রত্যাশিত, একদম ব্রাজিল সমর্থক হিসেবে আরো অপ্রত্যাশিত। একদম। সাব্বির ভাইয়ের সঙ্গে আলাপ হচ্ছিল অনুষ্ঠান শুরুর আগে। ব্রাজিল কিন্তু খুব ভালো শুরু করেনি, বাট টুর্নামেন্ট যতটা এগুচ্ছিল ধীরে ধীরে ব্রাজিলের কিন্তু ব্রাজিল একটা ফর্মে উঠছিল, একটা ছন্দ, একটা রিদম এবং তাদের খেলার ধার বাড়ছিল। সেদিক থেকে যদি চিন্তা করি তখন আমার মনে হয় একটা বিশ্বাস ছিল অ্যাটলিস্ট ব্রাজিল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাবে। বাট নরওয়ের কাছে প্রি কোয়ার্টার ফাইনাল, আমরা সুপার 16 বলছি, বাট এটা ভার্চুয়ালি প্রি কোয়ার্টার ফাইনাল, প্রি কোয়ার্টার ফাইনালে হেরে যাবে, এটা অপ্রত্যাশিত ছিল। এবং কালকের খেলাতেও কিন্তু ব্রাজিলের খেলা খুব বেশি চোখে পড়েনি, হয়তো তাদের পায়ে বল কম ছিল, বাট ম্যান লাইক সৈয়দ রুমন বিন ওয়ালি সাব্বির ভাই বসে থাকবেন, তার ব্যাখ্যাটা বেশি শুনবো, কারণ আমি নিজে শুধু সাংবাদিক না, বিশ্লেষক না, আমি তার একজন ফ্যান এবং বাংলাদেশের আমার দেখা অল টাইম অলমোস্ট দি বেস্ট বল প্লেয়ার। আমার কাছে যেটা মনে হয়, সাব্বির ভাই বলছিলেন এটা আমাদের ব্যক্তিগত আলাপচারিতায়, যে ব্রাজিলের খেলাটা চোখে পড়েছে কম, বাট তারা কিছু এফেক্টিভ মুভ করেছে, যেখান থেকে পেনাল্টি হয়েছে, আন্দ্রিকো যে সুযোগটা পেয়েছিলেন, এটা ওয়ার্ল্ড কাপের লেভেলে এর চেয়ে সহজ সুযোগ খুব কম হয়। ওই দুটো সুযোগ যদি কাজে লাগাতে পারতো তাহলে তো টোটাল পিকচার কুড হ্যাভ বিন ডিফারেন্ট। কাজে আমার মনে হয় ব্রাজিলের সামগ্রিক পারফরমেন্স জেতার জন্য যথেষ্ট ছিল। কিন্তু ফুটবল তো অনেক রকমের হয়, দেখতে সুন্দর লাগে, পায়ের কাজ, ফরমেশন, ছক, কিন্তু এন্ড অফ দ্য ডে গোল আদায় করে নেওয়াটা হচ্ছে বড়। ব্রাজিল কিন্তু সেই লক্ষ্যে এগুচ্ছিল। আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত যে পরিণতিটা হলো সেটা অপ্রত্যাশিত, এবং ব্রাজিলের যে ফুলটা হয়তো ফুটবে মনে হচ্ছিল, সেটা শেষ পর্যন্ত আর ফুটলো না, মুকুলেই ঝরে গেল। একদমই তাই। এবার যদি একটু আমি সাব্বির ভাইয়ের কাছে জানতে চাই, ভাইয়া ব্রাজিলের এই হারের পিছনে আসলে মূল দায়টা কার, বা আসলে কোন দিকে আমাদের ব্রাজিলের মনোযোগী হওয়া দরকার ছিল বলে আপনি মনে করেন? না, ডেফিনেটলি বাবু ভাই যে কথাগুলি বলবো, বাবু ভাইয়ের সাথে আমারও আলোচনা হচ্ছিল। বিষয়টা আমি আমি অনুধাবন করতে পেরেছি, যা আমার কাছে যত মনে হচ্ছে আমার অ্যানালাইসিসে, ব্রাজিল প্রথম থেকে রেজাল্টটা ভালো হচ্ছিল না, এরপরে তৃতীয় খেলায় তারা উঠে আসছে, এবং তারা কিন্তু এই খেলা এক্সপেকটেশন ছিল মানুষ অনেক বেশি, যেমন আমিও ব্রাজিলের সাপোর্টার। স্বাভাবিক, ব্রাজিল যদি ওয়ার্ল্ড কাপে না থাকে ওই ওয়ার্ল্ড কাপটা একটা যেন কেমন মানে একটা আমেজের ভাবটা যেন কমে যায়। তো সেটা আসলে দর্শকদের মধ্যে এসছে, ওয়ার্ল্ড কাপে এসছে। আর্জেন্টিনা এবং মানে কি বলে ব্রাজিল, এই দুটা টিম যদি, যে কোনো টিম যদি চলে যায় তখন কি আমেজটা ছোট হয়ে যায়। তো আমি মনে করি যে নরওয়ে বল পজিশন তার বেটার ছিল এবং তারা ভালো টিম, নো ডাউট অ্যাবাউট ইট। তবে নরওয়ে যে অ্যাটাকগুলো করছিল ওরা নিজেরা খেলছিল, মানে এফেক্টিভ কোনো কিছু করতে পারছিল না, বরঞ্চ আপনি
ব্রাজিল যে পরবর্তী সময় যে অ্যাটাক করছিল সে মানে নরওয়ে থেকে বল পাওয়ার পরে যখন তারা বল অ্যাটাক করছিল ব্রাজিল, তখন কিন্তু ইফেক্টিভ অ্যাটাক করছিল। মানে আমি মনে করি নরওয়ের ডিফেন্স কিন্তু তছনছ হয়ে গেছিল এবং তারা কিন্তু অনেকগুলো সুযোগ পেয়েছে, যে সুযোগটা যদি গোল করে ফেলতো আমার কাছে মনে হয় যে রেজাল্টের ডিফারেন্ট হতো। আর একটা সবচেয়ে বড় জিনিস ছিল ব্রুনো গোমেরেজকে দিয়ে পেনাল্টিটা আমি এক্সপেক্ট করিনি। আমি দেখেছিলাম ভিনিসিয়াসের হাতে বল, সে কি করলো, ধাম করে চেঞ্জ করে সে ওকে দিয়ে দিল। তা আমার কাছে কেন যেন মন ছিল যে ভিনিসিয়াস মারলে, ক্যাসিমিরো মারলে কেমন অভিজ্ঞ প্লেয়ার দেব, কিন্তু আমি বলবো নেইমার অফ ফর্মে আছে, তার ফিটনেস লেভেল ওরকম নাই। আমরা মাঠে নামার পরে বুঝতে পেরেছি, আমরা অ্যাজ এ প্লেয়ার বুঝতে পেরেছি নেইমারের পেনাল্টি কিকটা কি মেরেছে, এটা বোঝা যায় যে অভিজ্ঞতা এবং তার একটা মানে মানে কনফিডেন্স লেভেল ভালো। সেইটা যদি আমার কাছে ব্রাজিল করতো, আমার কাছে প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে যেত। একদমই তাই। এবার যদি একটু বাবু ভাইয়ের কাছে জানতে চাই, বাবু ভাই, আনচেলত্তির মতন এমন মাস্টার মাইন্ড কোচ কেন ফেল করলো? আসলে ব্রাজিলের এই হারের পিছনে কোচের দায় কতটা আপনি বলবেন? আমি দায় যদি নাও বলি, বাট তার কাছ থেকে আমার আরো অনেক বেশি প্রত্যাশা ছিল। আমি একটু বলে নেই, সাব্বির ভাইও আমার ধারণা খুব খুশি হবেন আমার এই এক্সাম্পলটায়। গত 3 দিনে যতগুলো টকশো করেছি সব জায়গায় একটা প্রশ্ন, ব্রাজিল গত 5টা ওয়ার্ল্ড কাপে নকআউট স্টেজে ইউরোপের দলগুলোর কাছে হেরেছে। মাইন্ড ইট, হেরেছে ফ্রান্সের কাছে, জার্মানের কাছে, নেদারল্যান্ডসের কাছে, ক্রোয়েশিয়ার কাছে। কিন্তু একটা বিষয় কেউ খেয়াল করেনি, এই 5টা আসরেই কিন্তু কোচ ছিলেন ব্রাজিলিয়ান। স্কলারি বলেন, টিতে বলেন, আর আলবার্তো পেরেরা বলেন, ডুঙ্গা বলেন, কিন্তু এবার কিন্তু একজন ইতালিয়ান কোচ, কার্লো আনচেলত্তি। আমার একটা বিশ্বাস ছিল যে যেহেতু ইতালি টিপিক্যাল ইউরোপিয়ান ফুটবলটা খেলে, আমরা এটা দেখে বড় হয়েছি, সাব্বির ভাইরাও তাই। ইতালির খেলাটা হয়তোবা অনেক সময় মনে হতো একটু নেগেটিভ ফুটবল, বাট ওয়াজ ভেরি এফেক্টিভ। এবং 80s 90s ইটালি ওয়ান অফ দ্য ফাইনেস্ট টিম ছিল এবং ভেরি ডিফিকাল্ট টিম ছিল টু বিট। ইটালি জিততো না, বা একটা ইটালিকে হারানোটা কঠিন ছিল। সেই রকম একটা দলের যিনি রিয়াল মাদ্রিদের হয়ে অনেক ম্যাজিক দেখিয়েছেন, আমার প্রত্যাশা ছিল ব্রাজিলও হয়তো বা এবার কিছু বিলম্বিত ভেলকি, আমরা যেটা বলি, কিছু বিলম্বের ভেলকি দেখাবে এবং সেই ভেলকিটা দেখানোর উপযুক্ত সময় ছিল কালকে, অ্যান্ড এর পরবর্তী ধাপ পেরোলে কোয়ার্টার ফাইনাল। কিন্তু সেটা আনচেলত্তি দেখাতে পারেননি। আমার কাছে সেটাই খারাপ লেগেছে যে আনচেলত্তি যদি সেই পেনাল্টি থেকে শুরু করে, তিনি বললেন যে তিনি কেন ভিনিসিয়াসকে দিয়ে মারাননি, কেন ব্রুনো মেরেছে, তিনি খেলা শেষে এটা বলেছেন। বাট আমার কাছে মনে হয় যে সাব্বির ভাই যেটা বললেন, রাইটলি সেইড, এটা অবশ্যই ক্যাসিমেরো এক্সপেরিয়েন্স মোর ক্যাম্পেইনার, ভিনিকে দিয়ে মারানো উচিত ছিল সবচেয়ে বেশি, কারণ ভিনি খুব কনফিডেন্ট এবারের ওয়ার্ল্ড কাপে। ওয়ার্ল্ড কাপের লেভেলে একটা পেনাল্টি শুট আউট যে ম্যাচের গোললেস অবস্থায় একটা দলকে আমি বলবো যে একেবারে রসদ এনে দিতে পারে, একটা দলের অনুপ্রেরণার প্রতীক হতে পারে। আমরা যখন ফুটবল দেখতাম, যদিও সেটা ঢাকার ক্লাব ফুটবল, সাব্বির ভাই পাশে আছেন তাই বলছি, দেখা যেত মাওনান শুরুতেই 5 মিনিট 10 মিনিটের মধ্যে রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে সাব্বির ভাইয়ের হয়তো একটা ক্রস, একটা সেন্টার, যেভাবে ও গোল আদায় করে নিয়ে তখন খেলাটা কন্ট্রোলে চলে আসতো, মোরালটা হাই থাকতো। ওই পেনাল্টির আগ পর্যন্ত কিন্তু বল পজিশন নরওয়ের বেশি ছিল, কিন্তু যদি ব্রাজিল ওটা গোল করতে পারতো আমার মনে হয় পুরো খেলার দৃশ্যপট পাল্টে যেত। কাজেই কোচের কাছ থেকে আমি যা প্রত্যাশা করেছিলাম, তিনি অনেক বড় কোচ, ক্লাব লেভেলে তার অনেক বড় বড় সাফল্য আছে এবং তার চেঞ্জ, তার ফরমেশন, তার ট্যাকটিক্স, তার টেকনিককে সবাই শ্রদ্ধা করে, সমীহ করে। বাট এই ওয়ার্ল্ড কাপে আনচেলত্তি তেমন কিছু করতে পারেননি এবং শেষ পর্যন্ত নিজে ব্যর্থ হয়েছেন এবং কোটি কোটি ব্রাজিল সমর্থককে হতাশায় ডুবিয়ে আসলে নিজে এবং তার দলকে নিয়ে বিদায় নিয়েছেন। একদমই তাই, এবং এটা খুবই অপ্রত্যাশিত ছিল। শেষ আতে যে উঠতে পারবে না ব্রাজিল, এটা আসলে কেউ প্রত্যাশা করতে পারেনি বাবু ভাই। একদমই না, অন্তত আমি কোনোভাবেই এখনো মানতে পারছি না যে ব্রাজিল অ্যাটলিস্ট কোয়ার্টার ফাইনালে থাকবে না। একদমই তাই। দর্শক, বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরো উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সঙ্গে। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। এবার একটু সাবির ভাইয়ের কাছে জানতে চাইবো আর্লিং হাল্যান্ডকে নিয়ে। এই প্রথম বিশ্বকাপে কিন্তু দেখা যাচ্ছে উনি একাই নরওয়েকে কাঁধে নিয়ে টেনে যাচ্ছেন, কি বলবেন তার পারফরমেন্সকে?
আর্লিং হাল্যান্ড তো অলরেডি সে সুপারস্টার, সে ইউরোপের মানে ইংলিশ প্রিমিয়ার লিগের সুপারস্টার। জি। তো তার ব্যাপারে আমি আমি নরওয়ে টিমের ব্যাপারে বলবো না, আমি আমি ওর মানে আর্লিং হাল্যান্ডের ব্যাপারে বলবো যে সে সুপারস্টার হিসেবে আসছে। কিন্তু তার ম্যাচে কিন্তু আপনি যদি ম্যাচ দেখেন, সে ম্যাচে কিন্তু খুব একটা এফেক্টিভ কিছু করে না এই দুটো গোল ছাড়া। সে খেলেছে কিন্তু বাট আদার টিমগুলি খুব অর্গানাইজ, আদার প্লেয়ারগুলো অর্গানাইজ করে খেলেছে। জি। হ্যাঁ, তো এই দুইটা গোল মানে সে হচ্ছে গোলের মেশিন, গোল করার প্লেয়ার। সে কিন্তু দেখা যায় যে এই ডি বক্সে এবং তাকে যদি বল থ্রু পাস দেওয়া যায়, তার স্টেপিং এত হাই এবং স্পিডও অনেক তার বেটার। হ্যাঁ, এবং তার সেন্স অফ ভিউ খুব গুড, এবং বল মানে বারে কোন জায়গায় মারতে হবে সে কিন্তু ভালো জানে। এবং আমার কাছে মনে হচ্ছে যে সেকেন্ড গোলটা করেছে সে কিন্তু বলটা রিসিভ করেছে, সে কিন্তু একে দেখে শুনে জায়গাটা মেরেছে। হ্যাঁ, গোলটা মনে হলো যে সে জানে যে এই জায়গাটা মারলে কনফার্ম গোল। হ্যাঁ, সে কিন্তু দেখেন, যদি রিপ্লে আবার দেখতে যান, যখন সে গোলটা করছে সে কিন্তু দেখেছে, দেখার পরে সুন্দর করে মানে আই কন্টাক্টে যে জায়গায় মারা দরকার গোল বলটা ওই জায়গায় সে মেরেছে। তো আমি বলবো যে ডেফিনেটলি নো ডাউট অ্যাবাউট ইট যে খেলার ব্যবধানটা চেঞ্জ করে দিচ্ছে হাল্যান্ড। টিম হয়তো বল পজিশনে বেটার টিম ছিল নরওয়ে, কিন্তু আমি বলবো যে ব্রাজিলের দুর্ভাগ্য, কেন ব্রাজিলের 4-5টা প্লেয়ার, ইম্পর্টেন্ট প্লেয়ার, তারা কিন্তু ইনজুরিতে ভুগে তারা কিন্তু খেলতে পারছে না। এটাও কিন্তু একটা মাইনাস পয়েন্ট ব্রাজিলের জন্য। যেই কারণে আজকে ব্রাজিল কিন্তু মানে এই রেজাল্টটা খারাপ হওয়ার পিছনে তার একটা কারণ। আমি মনে করি যে তারপরেও ব্রাজিলের কালকে বিশাল বড় সুযোগ ছিল। আনচেলত্তি এই জায়গাটা কেন ভুল করলো আমার কাছে বোধগম্য হয় না যে এই সুযোগটা যে সে পেলো, এইটা অ্যাবিল করার জন্য তার একটা ইনফরমেশন যে কাকে মারবে, কে মারবে, কি করবে, এটা করা উচিত ছিল। যদিও তার অনেকগুলো প্লেয়ার ইনজুর্ড আছে, যেহেতু তার টিম ব্যালেন্স নাই, টিমের যে ভালো ভালো প্লেয়ার যে ইনজুর্ড আছে, সেই অনুযায়ী তার এই ডিসিশনটা রাইট টাইমে ডিসিশন নেওয়া উচিত ছিল, তাহলে হয়তো বা ব্রাজিলের ভাগ্য হয়তো বা পরিবর্তন হতে পারত। একদম তাই। এবং আমি যদি এবার একটু বাবু ভাইয়ের কাছে জানতে চাই, বাবু ভাই, ব্রাজিল কেন রোনালদিনহো, রোনালদো, জিকো, কাফু বা আমি যদি বলি কাকার মতন মানের প্লেয়ার কেন তৈরি করতে পারছে না? ব্রাজিলের সোনালী সময় কি আর আসবে না? হয়তো আসবে। আনচেলত্তির কথা শুনে যেটা মনে হলো, তিনি বলেছেন খুব বোল্ডলি বলেছেন যে 2030-এর বিশ্বকাপে এক ঝাঁক ট্যালেন্টেড প্লেয়ার তিনি পাবেন, এবং হয়তোবা কোপা আমেরিকা কাপে তিনি দেখাতে চান যে ব্রাজিলের বাঞ্চ অফ কোয়ালিটি প্লেয়ার্স আছে। বাট দুনিয়া জুড়েই কিন্তু সেভাবে যদি অনুভব আপনি চিন্তা করেন, আজকে শুধু ব্রাজিলে নয়, একজন রোমারিও, একজন রোনালদো, একজন বেবেতো, একজন রিভালদো, একজন রোনালদিনহো, ইভেন আপনি বললেন কাকা, এই টাইপের প্লেয়ার কিন্তু ব্রাজিলে আর উঠে আসেনি। উঠে না আসার একটা বড় কারণ থাকতে পারে যে ব্রাজিলের ঘরোয়া ফুটবল আগে যত রিচ ছিল সেটা হয়তো আগের মতো অত রিচ নেই। আরেকটা ব্যাপার হয়ে গেছে, এখন ব্রাজিলিয়ানরা ফুটবল তাদের কাছে শিল্প, তাদের কাছে অনেকটা কৃষ্টি কালচার, অনেকটা ধর্মীয় সংস্কারের মতো ছিল। সেটা যখন পুরোপুরি অর্থের দিকে চলে যায়, ব্রাজিলিয়ানরা এখন আমার মনে হয় ফোটার আগেই অর্থের দিকে ঝুঁকে অন্যান্য দেশের ভিনদেশি খুব কি বলবো যেসব লিগে হাই স্যালারি এবং বেশি টাকায় বিক্রি হওয়া যায় সেই সব জায়গায় কিন্তু ব্রাজিলিয়ানরা ছুটছেন এবং চলে যাচ্ছেন। তাতে করে আমার কাছে মনে হয় ব্রাজিলের নতুন প্রজন্ম তৈরির পথটা বন্ধ হয়ে যাচ্ছে। একটা প্রজন্ম কিন্তু অন্তত দেশে একটা সার্টেন লেভেল পর্যন্ত খেলা উচিত। আমরা জানি যে ব্রাজিলের লিগ তো আর নিশ্চয়ই ইংলিশ লিগ না, স্প্যানিশ লিগ না, ফরাসি লিগ না, ইতালিয়ান লিগ না, তারপরেও ব্রাজিলের ডোমেস্টিক ফুটবল আমার কাছে মনে হয় আগের চাইতে দুটি হারিয়েছে, এবং ডোমেস্টিক ফুটবলের মানও গেছে কমে। ডোমেস্টিক ফুটবলের মান যখন কমে যাবে, কোয়ালিটি ফুটবলার কমে যাবে। কালকে আমি মডার্ন ক্লাবে কথা বলছিলাম, আমাদের মিড-90s ডিফেন্সিভ মিডফিল্ডার ইকবাল জাতীয় দলের হয়েও খেলেছেন, সাব্বির ভাইয়ের প্রসঙ্গ আসছিল সেখানেও, যে ফুটবল যখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, এখনো ফুটবল অন্যরকম, বাঙালির প্রাণের খেলা ফুটবল, তখন কিন্তু আমরা সাব্বির ভাইয়ের মতো খেলোয়াড়কে পেয়েছি, কায়সার আমিদের মতো প্লেয়ারকে পেয়েছি, মনে মুন্নাকে পেয়েছি, প্রায় কাছাকাছি সময়ে রুমন বিন ওয়ালি সাব্বিরের সাথে আমরা রুমি রিজভি করিমকে দেখেছি, অফকোর্স আসলাম ভাই।
ইভেন নকিব ভাইয়ের কথা এসছে যে সাব্বির ভাই সহকর্মী ছিলেন, অত বেশি সময় খেলতেন না, তার পায়ে বল টল কম থাকতো, যেটা সাব্বির ভাই বলছিলেন হালান্ডের কথা। কিন্তু দেখা গেল ওই জায়গা মতো জাস্ট একটা টাচ কিংবা একটা হেড, হয়তো জটলার মধ্যে জাস্ট একটা ওই আমরা চলতি বাংলায় বলি কল্লা বের করে দেওয়া, এটাই কিন্তু গ্যারি লিনেকারের ছিল। এই জায়গাগুলোতে শুধু ব্রাজিল না, আমার কাছে মনে হয় অনুভব ওয়ার্ল্ড ফুটবলই তারকা হারিয়েছে, কমেছে, এবং হাই কোয়ালিটি প্লেয়ারের সংখ্যা কিন্তু এখন কম, 4 থেকে 5 জন। এবারের ওয়ার্ল্ড কাপে যদি দেখেন মেসি, এমবাপে, ওই হ্যারি কেইন, এই 3 জন হচ্ছে একেবারে টকবক করে ফুটছেন। হালান্ডের ব্যাপারে আমি ভেরি মাচ সাব্বির ভাইয়ের সাথে একমত। হালান্ড কিন্তু খুব একেবারে তেড়ে ফুড়ে বল স্কিম করবেন, তার খুব ক্রিয়েটিভিটি আছে, 2-3 জনকে কাটিয়ে একটা ডিফেন্স চেরা থ্রু দিবেন বা খুব ভালো একটা সেন্টার করবেন, এরকম না। তার অ্যাবিলিটির একটা বড় দিক হচ্ছে তার হাইটটা অনেক বেশি, আমার ধারণা 6 ফুট 5 থেকে 6.5 ফুট হতে পারে, কাইসের বাইরেও লম্বা হবেন, যে কারণে তিনি এয়ারে একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন। আর শুটিংটা তার খুব শার্প এবং ভেরি পারফেকশন আছে, এই দুয়ে মিলেই কিন্তু হালান্ড। কাছে কাছে আমার মনে হয় ওয়ার্ল্ড সকারেই কোয়ালিটি প্লেয়ারের সংখ্যা কমেছে, ক্যারেক্টার কমে গেছে, ব্রাজিলেও কমেছে। এটাই বোধহয়, মানে আমার কাছে তাই মনে হয় আসলে। আসলেই তাই। সাব্বির ভাই, এবার যদি একটু আপনার কাছে জানতে চাই, মেক্সিকো ইংল্যান্ডের ম্যাচটা কেমন দেখলেন? মেক্সিকোকে কিন্তু আমরা দেখলাম প্রত্যেকটা ম্যাচে বেশ ভালো খেলেছে, কিন্তু শেষ 16 থেকে কেন বিদায় নিতে হলো, কি না, বলবেন? ডেফিনেটলি মেক্সিকো আর আপনি যদি মেক্সিকো আর ইংল্যান্ডে একসাথে মিলান তাহলে এটা ঠিক হবে না। মেক্সিকো অলমোস্ট অনেক বছর যাবত, প্রায় 16-17 বছর, মানে 17 বার ওয়ার্ল্ড কাপ তারা খেলেছে। জি। হ্যাঁ, তাদের ওয়ার্ল্ড কাপ অভিজ্ঞতা আছে, ও একটা লেভেল পর্যন্ত তারা কিন্তু যায়। এবং আপনি আপনি বাবু ভাই আমার সাথে একমত হবে যে ওয়ার্ল্ডের কিছু টিম আছে যারা কোয়ার্টার ফাইনাল, যেমন যেমন বাবু ভাই ব্রাজিলকে অ্যাটলিস্ট কোয়ার্টার ফাইনাল দেখতে চেয়েছিল, তাই না? তো এরকম ইংল্যান্ডও কিন্তু এরকম একটা দল যারা কোয়ার্টার ফাইনাল খেলার মতো যোগ্যতা তারা রাখে একদম। এবং 66 থেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার পরের থেকে তারা কিন্তু প্রতি সময় হট ফেভার টিম হয়ে আসে, কিন্তু একটা সময় যে তারা ছিটকে যায় কেন জানি না। তারা গতবারের টিম ভালো ছিল, এই বছরও সুপার টিম, এবং তারা কিন্তু মেক্সিকোর সাথে মানে ডোমিনেট করে খেলেই কিন্তু জিতেছে। মেক্সিকো যদিও এই ওয়ার্ল্ড কাপে অনেক ভালো টিম, নো ডাউট অ্যাবাউট ইট, হ্যাঁ, মানে ফিরে দেওয়ার মতো কোনো অবস্থান নেই। তো সেখানে আমার কাছে মনে হয় যে আমার কাছে একটু সন্দেহ হচ্ছিল যে খেলাটা ট্রাই ব্রেকারে যায় কিনা, পৌঁছায় কিনা। হ্যাঁ, তো মানে খেলা হওয়ার আগেই, খেলা হওয়ার পরে দেখে মনে হয় না যে না ট্রাই ব্রেকার যাবে। যাই হোক, সুন্দর দুটা বল, কি ভেলিগাম গোল করেছে দুইটা, আর একটা হ্যারিকেন পেনাল্টি থেকে গোল করেছে। তো আমি মনে করি যে যোগ্য দল হিসেবে ইংল্যান্ড জিতেছে। তো মেক্সিকো মানে যেভাবে ফাইট করা দরকার ছিল, আমি মেক্সিকো ওইভাবে পাইনি। আসলে হয়েছে কি, আপনার টিম যখন কোনো টিমের ভালো টিমের কাছে 2 গোল করে ফেলে, তখন টিম কিন্তু ওই টিমটা কিছুটা হলে দুর্বল হয়ে যায়। আবার কিছু টিম আছে যারা 3টা গোল খেলেও 3টা গোল পরিশোধ করে 4 গোলে জিতে, ওই টিমও আছে। তো আমরা কালকে মেক্সিকোকে ওইভাবে দেখিনি আর। আসলে তাই, বাট মেক্সিকোকে নিয়ে কিন্তু এক্সপেক্টেড ছিল যে তারা কোয়ার্টার ফাইনালে খেলবে। এখন আমি যদি বলি ইংল্যান্ডকে আসলে আপনি কত দূর দেখতে পাচ্ছেন? ইংল্যান্ডের নেক্সট খেলা ফ্রান্সের সাথে পড়ছে, এটা কিন্তু খুব টাফ ম্যাচ, একদম এটা বলা মুশকিল। আমার দেখা মতে এই ওয়ার্ল্ড কাপে যতগুলি টিম পারফর্ম করেছে তার ভিতরে বেস্ট পারফর্ম হলো ফ্রান্স আছে। ফ্রান্সের পরে আছে আর্জেন্টিনা, এখন তারপরে আছে ইংল্যান্ড। তো আমি ইংল্যান্ড এবং ফ্রান্সকে ফেলে দিব না কোনোটাই, এটা দুটোই ইউরোপের টিম এবং ভালো টিম। তা আমার কাছে মনে হয় ফ্রান্সকে আটকাতে গেলে ইংল্যান্ডকে এমবাপেকে আটকাতে হবে আর ডেম্বেলেকে আটকাতে হবে। এই দুটো প্লেয়ার যদি আটকাইতে পারে হয়তো বা ইংল্যান্ড জিততে পারে, যার জিতার সম্ভাবনা রয়েছে। একদমই তাই। দর্শক, বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরো উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সঙ্গে। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। বাবু ভাই, এবার আপনার কাছে আসবো। আজ রাতে কিন্তু পর্তুগাল স্পেনের হাই ভোল্টেজ ম্যাচ আছে, আপনি কাকে এগিয়ে রাখবেন? কাকে নিয়ে এক্সপেক্টেড আপনি যে অ্যাজ এ টিম আমি স্পেনকে এগিয়ে রাখবো, বাট পর্তুগালকেও আমি পিছিয়ে রাখতে চাই না। স্পেশালি ক্রিস্টিয়ানো রোনালদোও কিন্তু আমার একজন প্রিয় প্লেয়ারদের একজন। হয়তোবা তার এন্ডিংটা হয় না, একটা প্লেয়ারের
অনেকগুলো বছর ভালো যায় না, কেউ কেউ হয়তো সাফল্যের সোনালী সময়টা পেছনে ফেলে আসেন। আমার কাছে মনে হয় ক্রিস্টিয়ানো রোনালদোর তাই, যেটা গত ওয়ার্ল্ড কাপেও ইনফ্যাক্ট তিনি একদম রেগুলার ছিলেন না, বাট আনডাউটেডলি হি ইজ এ সুপার হাই ক্লাস প্লেয়ার, ইন্ডিভিজুয়ালি অনেক ব্রিলিয়ান্ট প্লেয়ার। কাজে তার দিকে চোখ থাকবে যখন, অটোমেটিক তিনি তো পর্তুগালের জার্সি পরেই মাঠে নামবেন, কাজে পর্তুগালের দিকেও আমার চোখ থাকবে। বাট আমার কাছে মনে হয় দল হিসেবে স্পেন বেটার, এবং স্পেনের জেতার সম্ভাবনাটা আমার কাছে মনে হয় বেশি। একদমই তাই। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে আপনার কাছে একটু জানতে চাইবো যে বিশ্বকাপে আসলে আপনি কাকে দেখতে পাচ্ছেন ফাইনালে খেলবে? কি মনে হয় কে জিতবে শিরোপা এই বিশ্বকাপের? এইটা তো জাজমেন্ট করা মুশকিল, কারণ ধরে নিতে পারি, বললাম না যে পারফর্মার হিসেবে ফ্রান্স এগিয়ে আছে, তারপর আর্জেন্টিনা, জি। তারপর ইংল্যান্ড। হুম। আমি মনে করি যে যে এই তিনটে দলের ভিতরে যে কোনো দল হয়তো বা চ্যাম্পিয়ন হতে পারে। আমি কনফার্ম করতে পারবো না, কারণ সেমিফাইনাল খেলার পর বোঝা যাবে। তারপরে ফাইনাল খেলা ম্যাচেও আপনি ম্যাচ দেখার পর আপনারটা বলতে পারেন যে যে আপনার ভিউটা বলতে যে এই চ্যাম্পিয়ন হবে, কিন্তু অ্যাকচুয়ালি গেম ম্যাচ দেখার পর বোঝা যাবে যে কে চ্যাম্পিয়ন। আবার এখন এমনও দেখা যায় যে কোনো টিম খুবই ভালো, আপ টু 90 মিনিটস কিন্তু সুপার খেলে কিন্তু হেরে গেছে, এরকমও আছে। তো রেজাল্ট বলা মুশকিল, ডিফিকাল্ট। তো আমি মনে করি যে এই কয়টা টিমের ভিতরে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখানে লাস্ট ম্যাচ স্পেন আছে, লাস্ট ম্যাচ স্পেন কিন্তু পারফর্মেন্স কিন্তু খুব ভালো করে নাই। লাস্ট ম্যাচে পারফরমেন্স খুব ভালো হয়েছে স্পেন যে যোগ্য দল একটা, আমরা যে প্রথম থেকে বলে আসছি, তার প্রিগত খেলা দেখে আমার কাছে মনে হয়নি তারা এসছে, কিন্তু লাস্ট ম্যাচ তারা খুব ভালো খেলেছে, যে বোঝা যাচ্ছে যে তারা ওয়ার্ল্ড কাপ জেতার সম্ভাবনা এখন রাখে। এবং লাস্ট পর্তুগালের খেলাও কিন্তু ভালো খেলেছে, খেলে কিন্তু পর্তুগালে এসছে। আমার কাছে মনে হয় এই দুইটা টিম একটু টাফ ম্যাচ হবে, কারণ কোয়ার্টার ফাইনাল তো কোয়ার্টার ফাইনাল, তাই না? কি কোয়ার্টার ফাইনাল তো টাফ ম্যাচ হবে। তো আমি মনে করি যে বেটার টিম স্পেন। আমি বাবার সাথে একমত, এবং আমরা কিন্তু মত দিয়ে এসছেন স্পেন বেটার টিম। তো আমার কাছে মনে হয় যে রেজাল্ট বলতে হবে তবে স্পেনের সম্ভাবনা বেশি। একদমই তাই। আপনাদের ভাই অসংখ্য ধন্যবাদ আজ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এত ব্যস্ত সময়ের মধ্যে সাবির ভাই আপনি এসেছেন, আমাদের একটু সময় দিয়েছেন, আমি খুবই আনন্দিত। থ্যাংক ইউ। অনুভা, ধন্যবাদ বাবু ভাই। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমাদের দর্শকদের বরাবরের মতোই একরাশ শুভেচ্ছা, শুভকামনা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আমি আজ স্পেশালি ব্রাজিল সাপোর্টারদের উদ্দেশ্যে বলতে চাই, হারজিত চিরদিন থাকবেই, তবুও এগিয়ে যেতে হবে। খেলায় হারজিত থাকবে, এই নিয়ে মন খারাপ করলে চলবে না। এবার আমরা দেখব এই বিশ্বকাপে কে শিরোপা জেতে। দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে জাগো স্পোর্টসের অন্য আয়োজন, অন্য কোনো অতিথির সঙ্গে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই জাগো নিউজের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা।